প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা জীবাশ্ম জ্বালানি নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা পেট্রোলিয়ামের উপাদানসমূহ এবং তাদের পৃথকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। পেট্রোলিয়াম সাধারণত প্রায় 5000 ফুট কিংবা তার চেয়েও গভীরে যে শিলাস্তরটা রয়েছে বা শিলাস্তরগুলো রয়েছে তার মধ্যে পাওয়া যায়। আমরা এর মধ্যেই জেনে এসেছি যে পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। যেমন তোমাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রের কথা, যেখানে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়াম পাওয়া যাচ্ছে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাসটা পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যাচ্ছে তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বলা হয়। তাহলে সংজ্ঞাটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি যে যেই পেট্রোলিয়ামটা খনি থেকে সরাসরি পাওয়া যাচ্ছে তাকেই আমরা বলছি কি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম। এবার এখানে কিছু ঘটনা রয়েছে। কি সেটা? এই অপরিশোধিত তেলটা অস্বচ্ছ হয়, কখনো কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে এটা দুর্গন্ধযুক্ত হয়। এই পেট্রোলিয়ামটা মূলত বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণে তৈরি হয় এবং এটা সরাসরি ব্যবহার উপযোগী থাকে না। তাহলে এই অপরিশোধিত ক্রুড অয়েলটাকে বা পেট্রোলিয়ামটাকে কি করা হয়? আংশিক পাতন নামে একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে তাকে পৃথক করা হয়ে থাকে। তোমরা ইতিমধ্যে পাতন সম্পর্কে পড়ে এসেছো এবং তরল পদার্থ বিশুদ্ধ করার কি সবচেয়ে যে প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে পাতন। তো পাতনের সংজ্ঞাটা তোমাদের কি মনে আছে? পাতনে আমরা কি ঘটিয়েছিলাম? পাতনে একসাথে বাষ্পীভবন এবং ঘনীভবন ঘটে। অর্থাৎ পাতন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি কোনো একটা তরলকে তাপ প্রয়োগ করা হয়। তাপ প্রয়োগ করলে সেটা যখন বাষ্পীভূত হয় সেই বাষ্পটাকে শীতল করে আমরা বিশুদ্ধ তরলে পরিণত করি, যেটার নাম হচ্ছে পাতন। তাহলে এই আংশিক পাতনটা কি? এই আংশিক পাতনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবার। তো আংশিক পাতনটা কেন ব্যবহার করা হয় বা পাতনের সাথে এর মূল পার্থক্যটা কোথায়? মূলত একাধিক তরলের মিশ্রণ থেকে স্ফুটনাঙ্কের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় বাষ্পীভবন করে পৃথক করার পদ্ধতিটাই হচ্ছে পাতন। এবং এখানে কিছু কিছু সময় তোমরা দেখবে কি যে কখনো কখনো ভেজাল থাকে মিশ্রণে, এবং এই ভেজালে ভেজাল মিশ্রণে বিদ্যমান যে তরল সমূহ তাদের স্ফুটনাঙ্কটা কাছাকাছি হয়। তখন তুমি কিন্তু এদেরকে সাধারণ যে পাতন পদ্ধতিটা যেটা আমরা পড়ে এসেছি বা যেটার কথা বলছি আমি এতক্ষণ ধরে, এই সাধারণ পাতন পদ্ধতিতে এদেরকে তখন পৃথক করা যায় না। সেই অবস্থাটাতে আমাদের আংশিক পাতনটা অধিক গ্রহণযোগ্য হয়। তাহলে আংশিক পাতনের সংজ্ঞাটা কিরকম হতে পারে? সংজ্ঞাটা এরকম যে দুই বা ততোধিক তরলের মিশ্রণ থেকে প্রতিটি তরলকে স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে অংশ অংশ করে পৃথক করার পদ্ধতি যেটা, সেটাই হচ্ছে আংশিক পাতন। এবং আংশিক পাতন প্রযোজ্য হতে গেলে কিছু শর্তের প্রয়োজন রয়েছে। কি সেই শর্তগুলো? মিশ্রণটি তরল তরল দ্রবণ হতে হবে, অর্থাৎ সেখানে তরলের সাথে গ্যাস কিংবা তরলের সাথে কঠিন এরকম মিশ্রণ হলে চলবে না, অর্থাৎ সেটাকে তরল তরল মিশ্রণ বা দ্রবণ হতে হবে। মিশ্রণে যে উপাদানগুলো রয়েছে সেগুলো স্ফুটনাঙ্কে বিয়োজিত হবে না, মানে ভেঙে যাবে না। এবং মিশ্রণে উপাদান সমূহের যে স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্কের পার্থক্যটা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে হবে। অর্থাৎ ধরো যে কারো স্ফুটনাঙ্ক হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, আরেকজনের কত হতে হবে? ধরে নিলাম 150 হতে হবে। তাহলে কি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যটা কত? এখানে 30, যেটা কি 40-এর চেয়ে কম। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটাতে কি ঘটনা ঘটানো হচ্ছে একটু খেয়াল করে দেখো। মূলত আংশিক পাতন পদ্ধতিটাতে আমরা যে তরল মিশ্রণটাকে আলাদা আলাদা করতে চাই সেটাকে একটা পাতন ফ্লাস্কে নিয়ে আমরা তাপ দেই। তাহলে এই অংশটাতে, এই পাতন ফ্লাস্কটাতে রয়েছে কি সেই অবিশুদ্ধ তরল পদার্থটা, যেটাকে আমরা কিংবা মিশ্রণটা যেটাকে আমরা তাপ দিই। এরপরে দেখো এটা ধীরে ধীরে কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে বাষ্পীভূত হয়, তাই তো, বা স্ফুটনাঙ্কে পৌঁছে। প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা নির্দিষ্ট উষ্ণতায় নিম্নতর স্ফুটনাঙ্কের যে তরল পদার্থটা আছে সেটা পাতিত হয়ে যায় বা সেটা এখানে কি বাষ্পীভূত হতে থাকে। কেন এই ঘটনাটা ঘটে? ধরো যে তোমার এখানে অবিশুদ্ধ পদার্থের মধ্যে
যে ভেজালগুলো মিশ্রিত আছে তাদের কারো স্ফুটনাঙ্ক 110 ডিগ্রি সেলসিয়াস, কারো 180 ডিগ্রি সেলসিয়াস, কারো 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যখন তুমি তাপ দিচ্ছ, এখানে কিন্তু আমরা একটা থার্মোমিটারও প্রবেশ করিয়ে দেই, এখানে তুমি কিন্তু রিডিংটা দেখতে পাবে। যখনই এখানকার তাপমাত্রাটা, অর্থাৎ আমি যেহেতু নিচ থেকে তাপ দিচ্ছি, তাপমাত্রাটা যখনই কত হবে 110 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন এই ভেজাল মিশ্রণে যার স্ফুটনাঙ্কটা 110 ডিগ্রি সেলসিয়াস সে কি ফুটতে শুরু করবে, তাই তো? এবং সে ধীরে ধীরে এই পথ দিয়ে গিয়ে এরপরে এই শীতকটা বা এই কন্ডেন্সারটার মধ্যে দিয়ে যাবে। এবং তোমরা এখানে শিখে এসেছো যে কি ঘটনা ঘটে, এখানে এই রাস্তাটা দিয়ে এখানে শীতল পানির প্রবাহ দেওয়া হয়, যাতে করে এই নল দিয়ে যে যাচ্ছিল সে কি এই শীতকে বা এই কন্ডেন্সারে আসলে ঠান্ডা হয়ে যায়। আর এখান দিয়ে কি করা হয়, এখান দিয়ে তীর চিহ্নটা যদি আমি এদিক দিই, এটা হবে ঠিক তীর চিহ্ন, এখান দিয়ে গরম পানিটা বের হয়েছে। অর্থাৎ এই কন্ডেন্সার দিয়ে বা শীতক দিয়ে যেই তরলটা যে বাষ্পটা যাচ্ছিল সে কি ঠান্ডা পানির প্রবাহ পেয়ে সে ঠান্ডা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। সে নিজে ঠান্ডা হচ্ছে ঠিকই, কিন্তু যেই ঠান্ডা পানির প্রবাহটা দিচ্ছে সেটা কি তাপ দিয়ে দিচ্ছে তাকে। অর্থাৎ কন্ডেন্সার দিয়ে বা শীতক দিয়ে বা এই নলটা দিয়ে যে বাষ্পটা যাচ্ছে সে কি করছে, এই যে শীতল পানিটা আমি দিচ্ছি সেই পানি থেকে তাপ গ্রহণ করে বা তাপ শোষণ করে সে ঠান্ডা হয়ে গিয়ে বাষ্পটা এখানে ফোটায় ফোটায় জমা হচ্ছে তরল আকৃতিতে। কিন্তু যে শীতল পানিটা আমি দিলাম সে কি করছে, তাপ হারিয়ে ফেলছে, কারণ সে তাপটা এই লিকুইডটাকে এই বাষ্পটাকে দিয়ে দিচ্ছে এবং সে নিজে গরম পানিতে পরিণত হয়ে এই রাস্তাটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এটাই ছিল আমাদের কি শীতকের কাজ। তোমরা লিবিক শীতকেরও নাম জেনে এসেছো। তারপরে তাহলে দেখো 110 ডিগ্রি সেলসিয়াসের যেই এখানে ভেজালটা ছিল সেটা তো চলে গেল, এরপরে কি এখানকার তাপমাত্রা বাড়তেই আছে। এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আংশিক পাতন যখন খেয়াল করবে যে যখন 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওই টাইমে স্ফুটনাঙ্ক যেটা, তখন কি থার্মোমিটারের রিডিংটা ফিক্সড থাকবে যতক্ষণ না ওই 110 ডিগ্রি সেলসিয়াসে বা এই স্ফুটনাঙ্কের যে ভেজালটা বা যেই তরলটা সেটা যতক্ষণ না পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এরপরে কি আবার তাপমাত্রা বাড়া শুরু করবে ধীরে ধীরে, এরপরে বাড়তে বাড়তে 180 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন এই পাত্রে অপর আরেকটা যে ভেজাল তরল রয়েছে সেটা এবার ফুটতে শুরু করবে, সেও একই পদ্ধতিতে গিয়ে আচ্ছা এর মধ্যেই আমরা কি এই পাত্রটাকে সরিয়ে ফেলবো। ধরো এটা এক্স নামে একটা তরল, এটা আলাদা হয়েছে। এরপরে যখন তাপমাত্রা বেড়ে 180-র দিকে তখন আমি কি এখানে নতুন আলাদা একটা পাত্র দিয়ে দেব, এরপরে সে এসে এখানে জমা হবে। তার মানে তুমি বুঝতেই পারছো যে কি এখানে ধীরে ধীরে আমরা কি করি, কোনো একটা তরল মিশ্রণকে বা ভেজাল মিশ্রণকে তার স্ফুটনাঙ্কের উপরে ভিত্তি করে পৃথক করি। এবং আংশিক পাতনটা তখনই আমরা ব্যবহার করি যখন কি স্ফুটনাঙ্কের পার্থক্যটা অনেক কম হয়ে যায়, অর্থাৎ নর্মাল যে পাতনটা সেটা দিয়ে আমরা কাজ করতে পারি না। তাহলে এই ছিল আমাদের পাতন সংক্রান্ত আলোচনা। তো আমরা একটু ধীরে ধীরে পরের দিকে চলে যাই, পেট্রোলিয়ামের আংশিক পাতনটা আমরা কিভাবে করবো, যেটা আমাদের আজকের মূল পড়া। একটু আগে যেটা বলছিলাম যে আংশিক পাতনও হচ্ছে কি এক ধরনের পাতন, এবং এখানে বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে। একটু আগে তোমরা কলামটা দেখতে পেয়েছো, যেটাকে আমরা কি আংশিক কলাম বলি বা আংশিক পাতন কলাম বলি। কলামটা বিভিন্ন অংশে বিভক্ত থাকে, যেমন এখানে আমি যদি একটা ছবি দেখাই, খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে আংশিক পাতনের জন্য ব্যবহৃত সেই কলামটা। এখান দিয়ে এসে কি বাষ্পটা ঢুকে প্রবেশ করছে এবং সে কি তার যে বিভিন্ন ধরনের স্ফুটনাঙ্ক অনুযায়ী, অর্থাৎ এই যে দেখো তার নির্গমনের পথটা, অর্থাৎ কন্ডেন্সার বা শীতকের সাথে তার যে লাগানো অংশের পথটা সেটা। এই যে এখানে অ্যানিমেশনটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে ঘটনাগুলো ঘটছে এখানে। খেয়াল করে দেখো, এখানে বোঝানো হচ্ছে যে কি এই রাস্তাটা দিয়ে গ্যাস বের হয়ে যায়। আচ্ছা, এরপরে 110 ডিগ্রি সেলসিয়াসের কম যারা তারা এখান দিয়ে আবার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, কার্বন সংখ্যা যত বাড়ে তত কি পদার্থটা ভারী হতে থাকে বা তার আণবিক ভরটা বাড়তে থাকে। এবং ধীরে ধীরে দেখো কার্বন সংখ্যা 4 থেকে 6, এরপরে কেরোসিন অর্থাৎ কার্বন সংখ্যা পরবর্তীগুলো, কার্বন সংখ্যা 10 থেকে 14 কার্বন সংখ্যা বিশিষ্ট যে যৌগগুলো, আবার 14 থেকে 20 কার্বন সংখ্যা বিশিষ্ট যে যৌগগুলো, অর্থাৎ ধীরে ধীরে তারা, এবং শেষের দিকে আমরা বিটুমিনকে পাচ্ছি। তাহলে এই বিটুমিনটা এই পাশ দিয়ে আমরা বের করে নিই এটাকে। নিচের অংশটার তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এবং যে অংশটা যত উপরে তার তাপমাত্রাটা তত কম। অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম যে স্ফুটনাঙ্ক কম যার, সে উপরের নল দিয়ে বের হয়ে যাচ্ছে, তার চেয়ে আরেকটু স্ফুটনাঙ্ক বেশি, তার তাপমাত্রা আরো বাড়ছে, সেটা কি আরেকটু নিচের রাস্তাটা দিয়ে
তারপরে আরো তাপমাত্রা বা আরো স্ফুটনাঙ্ক বাড়লে আরো নিচে রাস্তা দিয়ে, এরকম ঘটনাটা। তো যেটা বলছিলাম, যে অংশ যত উপরে তার তাপমাত্রাটা তত কম, ফলে একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠে যাবে। আমরা জানি যে বাষ্প কি করবে, ধীরে ধীরে উপরের দিকে যাবে। যেহেতু উপরের অংশগুলো তাপমাত্রা কম, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে, অর্থাৎ এই কলামটার বিভিন্ন অংশে পৃথক হয়ে যাচ্ছে। পেট্রোলিয়াম বিভিন্ন রকম হাইড্রোকার্বনের মিশ্রণ, এদের স্ফুটনাঙ্কগুলো ভিন্ন। এবং আগেই আমরা বলেছি যে কি, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ব্যবহারের উপযুক্ত নয়, এবং কিন্তু পরবর্তীতে এটাকে যদি আমরা কি আংশিক পাতনের সাহায্যে পৃথক করি, তাহলে এই অপরিশোধিত যে তেলটা, সেটা থেকে আমরা পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিচ ইত্যাদি অংশে আমরা বিভক্ত করতে পারি। এবং এই আংশিক পাতন কলাম থেকে বিভিন্ন অংশের যে নামটা বা তাদের যে স্ফুটনাঙ্কটা বা তাদের যে অংশটার হাইড্রোকার্বন বা কার্বন সংখ্যা, সেটা নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাই। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। খেয়াল করে দেখো, আংশিক কলামটা তো আমরা পুরোটা দেখে এসেছিলাম এত বড়, এখানে আমি একদম উপরের দিক থেকে কথাগুলো বলবো বা উপরের দিক থেকে চিন্তা করব। তো পেট্রোলিয়াম গ্যাসের যে অংশটা, সেটার টেম্পারেচার বা সেটার যে স্ফুটনাঙ্কটা, সেটা হয় কত, 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং এই অংশটাতে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4, মানে তাদের স্ফুটনাঙ্কটা অনেক কম, এবং তাপ পাওয়ার সাথে সাথেই তারা কি আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ খেয়াল করে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি একটু আগের যে ছবিটা আমি দেখে এসেছি, যে তাপ দিচ্ছ যখন তুমি মিশ্রণটাকে, বা তুমি যদি বলতে পারো যে পেট্রোলিয়ামের মিশ্রণটাকে আমি তাপ দিচ্ছি, তখন এই স্ফুটনাঙ্কের মধ্যে যে পদার্থগুলো আছে তারা কি চলে যাবে, তারা আংশিক কলাম থেকে পৃথক হয়ে এরপরে আলাদা হয়ে গেল, বা শীতকের মাধ্যমে আমি আলাদা করে দিলাম। তো যেহেতু এরা পেট্রোলিয়াম গ্যাস, এদেরকে শীতক দিয়ে আলাদা করার প্রয়োজনই নেই। এবং খেয়াল করে দেখো, এদের কার্বন সংখ্যার পরিমাণটা কিন্তু কম, 1 থেকে 4। আমি যেটা বলছিলাম যে কম কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগগুলো কি, তারা নিজেরাই গ্যাসীয় অবস্থায় থাকে, ধীরে ধীরে তরল হয়, কার্বন সংখ্যা যত বাড়ে আবার ধীরে ধীরে কঠিন হয়, আরো যখন বেড়ে যায় কার্বন সংখ্যা। এবং মিথেন কি, নিজেই একটা গ্যাস, আমরা জানি। পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ, অর্থাৎ পুরো পেট্রোলিয়ামটা নিয়ে আমি যখন আংশিক পাতন ঘটাচ্ছি, তখন তার প্রায় 2% মাত্র এই পেট্রোলিয়াম গ্যাস থাকছে। এবং এই গ্যাসটাকে আমরা চাপ প্রয়োগ করে তরলে পরিণত করি। খেয়াল করে দেখো, সে কিন্তু গ্যাস হিসেবেই থাকছে, তাকে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হচ্ছে, এবং এটাকে আমরা নাম দিচ্ছি কি, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। এই এলপিজি গ্যাসগুলোই কি আমরা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করে থাকি। এর পরেরটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন। এই অংশের স্ফুটনাঙ্কটা কি পেট্রোলিয়াম গ্যাসের চেয়ে বেশি। কত সেটা, সেটা হচ্ছে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা একটু বানানটা ঠিক করিনি, এখানে গ্যাসোলিন হবে, একটা আকার হবে। তাহলে এই অংশের স্ফুটনাঙ্কটা হচ্ছে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, মানে স্ফুটনাঙ্ক আরো বেড়ে গেল। এই যে খেয়াল করো, এই অংশটাতে গ্যাসোলিন এসে কি, বা গ্যাসোলিনকে আমি আলাদা করে ফেলি আংশিক কলামের এই অংশটা থেকে। এবং এই অংশটাতে, মানে পেট্রোল বা গ্যাসোলিন অংশটাতে যে হাইড্রোকার্বনগুলো থাকে, তাদের অণুতে কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত। পেট্রোলিয়ামের শতকরা 5 ভাগ পেট্রোল থাকে, একে গ্যাসোলিন বলা হয়। এবং যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে এই গ্যাসোলিনকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ পেট্রোলের নাম তোমরা সবাই শুনে এসেছো, যে এই পেট্রোল আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি। জ্বালানি হিসেবে আমরা মূলত ব্যবহার করি একে। এবং খেয়াল করে দেখো যে মেইন যে পেট্রোলিয়ামটা, যেটা আমরা কি পাচ্ছি, যেটা প্রায় আমাদের ভূপৃষ্ঠ থেকে 5000 ফুট নিচে বা তার চেয়েও নিচের যে শিলাস্তরগুলো, সেখান থেকে আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা পেট্রোলিয়ামের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসও পাই, বা প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি পেট্রোলিয়ামকে পাচ্ছি আমরা। এরপরে এটাকে কি আংশিক পাতনের মাধ্যমে এইভাবে পৃথক করে নিচ্ছি। তাহলে যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে আমরা এই পেট্রোলকে বা গ্যাসোলিনকে ব্যবহার করে থাকি। এর পরের উপাদানটা কি, পরের উপাদানটা তার মানে বুঝতেই পারছো, পেট্রোলিয়ামের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক ছিল 0 থেকে, পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা ছিল যখন আলাদা করেছি 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পেট্রোল বা গ্যাসোলিনের ক্ষেত্রে সেটা কত, 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। ন্যাপথার ক্ষেত্রে কি আরো বেড়ে যাবে, অর্থাৎ আমরা স্ফুটনাঙ্কের ক্রমানুসারে আগাচ্ছি। এই যে খেয়াল করে দেখো, 120 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এদের স্ফুটনাঙ্ক বা ন্যাপথা অংশের স্ফুটনাঙ্ক।
এবং এখানে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের অণুতে কার্বনের সংখ্যা কি? আগেরটা কত ছিল? বলছিলাম প্রায় 5 থেকে 10 পর্যন্ত, মানে পেট্রোল বা গ্যাসোলিনে। এখানে আরো বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে 7 থেকে 14 পর্যন্ত হচ্ছে কার্বন সংখ্যা। পেট্রোলিয়ামের শতকরা প্রায় 10 ভাগ ন্যাফথা থাকে। এই ন্যাফথাটা আমরা কি কাজে ব্যবহার করি? এটা জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়ে থাকে এখানে এই ন্যাফথার সাহায্যে। তাহলে আমরা পেট্রোলিয়ামকে আংশিক পাতনের মাধ্যমে ইতিমধ্যেই 3 ধরনের পদার্থ পেয়ে গেলাম, আলাদা আলাদা করে তাদেরকে আমি বের করে ফেললাম, পেট্রোলিয়াম গ্যাসকে, গ্যাসোলিনকে, ন্যাপথাকে। এরপরে কে আসবে? এর পরের জোন হচ্ছে কেরোসিন, অর্থাৎ আমরা যে কেরোসিন তেল ব্যবহার করি সেই কেরোসিনের কথা বলা হচ্ছে। খেয়াল করে দেখো, তার মানে কি কেরোসিনের স্ফুটনাঙ্কটা আরো বেশি, প্রায় 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ কলামের এই অংশটাতে আমি তাদেরকে পাবো। অর্থাৎ যাদের স্ফুটনাঙ্ক কম তারা উপরের দিকে, আর যাদের স্ফুটনাঙ্ক ধীরে ধীরে বাড়ছে তত কি নিচের দিকে আসছে এবং ভারী হচ্ছে পদার্থটা। এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে, আমরা জানি কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি, তাদের অণুতে কার্বনের সংখ্যাটা কত? কার্বনের সংখ্যাটা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে এবং এই কেরোসিন আমরা ব্যবহার করি কোথায়? পেট্রোলিয়ামের এই যে শতকরা 13 ভাগ কেরোসিনটা আমরা পাচ্ছি, সেই অংশটাকে বা এই কেরোসিনটাকে আমরা জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি বেশিরভাগ সময়। এরপরে চলে আসছে কে? ডিজেল। খেয়াল করে দেখো, ডিজেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার স্ফুটনাঙ্কটা কি আরো বেশি। কত সেটা? সেটা হচ্ছে 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বনের সংখ্যাটা আরো বেশি, 17 থেকে 20 পর্যন্ত। মূলত আমরা কোথায় ব্যবহার করি এই ডিজেলটা? আমরা জানি যে যানবাহন চালাতে আমরা যেই পেট্রোল পাম্পগুলোতে যে সেখানে পেট্রোল থাকে, ডিজেল থাকে, অকটেন থাকে, তো তার মধ্যে এটা হচ্ছে ডিজেলটা, যেটা কি যানবাহনের ক্ষেত্রে এবং বিশেষ করে ভারী যানবাহনের ক্ষেত্রে আমরা ডিজেল ব্যবহার করে থাকি জ্বালানি হিসেবে। এছাড়াও পিচ্ছিলকারক পদার্থ হিসেবে এবং দ্রাবক হিসেবে ডিজেলকে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা ডিজেলের ছবি দেখতে পাচ্ছি এবং ট্রাকের ডিজেল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। পরের উদাহরণটা হচ্ছে প্যারাফিন মোম। তার মানে দেখো, ধীরে ধীরে প্রথম দিকে ছিল কি আমাদের গ্যাসীয় পদার্থ, ধীরে ধীরে কি তরল এবং তাদের ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাদের স্ফুটনাঙ্ক বাড়ছে এবং এটা কি কঠিন। এখানে লুব্রিকেটিং অয়েলও পাওয়া যায়, যেটা নিয়ে আমরা আলোচনা করি না খুব একটা। এরপরে প্যারাফিন মোমের অংশটাতে চলে আসছি, তার স্ফুটনাঙ্কটা কত? 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এবং এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাতে কার্বনের সংখ্যাটা কত? 20 থেকে 30 পর্যন্ত। তার মানে অনেক বড় একটা যৌগ আমরা পাই, বা অনেক বড় একটা জৈব যৌগ বা হাইড্রোকার্বন আমরা পাই, যেখানে অনেকগুলো কার্বন থাকছে। এবং এই প্যারাফিন মোমটা আমরা ব্যবহার করি কোথায়? টয়লেট্রিজে এবং তার পাশাপাশি ভ্যাসলিন তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে একদম র প্যারাফিন মোম যেটা, সেটা দেখানো হচ্ছে। এরপরেই চলে আসছে কি পিচ, যেটার স্ফুটনাঙ্ক আরো অনেক বেশি, 340 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এবং এখানে হাইড্রোকার্বনে কার্বনের সংখ্যা অনেক বেশি, 30-এরও বেশি বলতে পারো। এবং রাস্তা তৈরিতে এই পিচটা কাজে লাগে। এবং তোমরা জানো যে এই পিচ কি আমরা রাস্তায় ব্যবহার করে থাকি। এবং খেয়াল করে দেখো, এই পুরো যে আংশিক কলামটা, এখানকার বিভিন্ন অংশ থেকে কি পেট্রোলিয়াম থেকে আমরা যখন তার উপাদানগুলোকে পৃথক করছি আংশিক পাতন পদ্ধতিতে তার স্ফুটনাঙ্কের ভিত্তিতে, তখন এইভাবে আমরা তাদেরকে ধীরে ধীরে পৃথক করছি। এখানে আমরা কিছু জ্বালানি তেল পাই এবং এই অংশটাতে একদম শেষের দিকে আমরা কিছু বিটুমিন পাই। তো এই ছিল আমাদের পেট্রোলিয়ামের উপাদান সমূহ নিয়ে আলোচনা, এবং তাদেরকে আমরা আংশিক পাতনের মাধ্যমে কিভাবে পৃথক করি, পৃথক করে আমরা কাদেরকে পাই, তাদের স্ফুটনাঙ্কগুলো কিরকম রেঞ্জে থাকতে পারে সেখানে, সেই হাইড্রোকার্বনগুলোতে, যেহেতু সবাই হাইড্রোকার্বন মানে জৈব যৌগ, তাদের কার্বন সংখ্যাটা কিরকম রেঞ্জের মধ্যে থাকতে পারে, তাদের ব্যবহারগুলো কিরকম, এটা নিয়ে ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব যে হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ নিয়ে। সেখানে আমরা অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।